ফজা পাগলা ভুয়া মুক্তিযোদ্ধা, প্রমাণ আছে, আজকে প্রমাণ করে দেবো। আজকে টেস্ট কেস হচ্ছে ফজা পাগলা, আর ফজা পাগলা যে প্যাথোলজিক্যাল লায়ার সেটাও দেখাই দিব। আসেন আলোর বাস্তে শুরু করি। ফজা পাগলা একটা সাক্ষাৎকার দিচ্ছে বেকাত্তর টিভিতে। প্রথম দাবি সে 1971-এর 9 মার্চ পতাকা উড়াইছে। দেখেন এডিটর সাহেব তার কথাটা দেখান। আমি কিশোরগঞ্জে 9 মার্চ পতাকা উড়ালাম, 10 মার্চ কিশোরগঞ্জ শহরে রইলাম, 11 মার্চ আমি ইটনা আমার গ্রামের বাড়িতে চলে গেলাম। আচ্ছা এবার আসেন দেখি কিশোরগঞ্জে কে কবে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়াইছিল। 1971 সালে 6 মার্চ অকুতোভয় ছাত্র নেতা কামরুজ্জামান কমরু কিশোরগঞ্জে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। কিশোরগঞ্জে পতাকা উড়ানো হয়েছে 6 মার্চ, 9 মার্চ না। সে উড়ায় নাই। এইটা সাহেব একটা স্কোর কার্ড করেন না পাশে, শেষে দেখুন নি ওই পাস করিছে না ফেল করিছে, লেখেন পতাকা উড়ানোর দাবি নাম্বার কত দিমু, দুটাই শূন্য, লাড্ডা গোড্ডা। আসেন পরের দাবি কি দেখি। তারপরে সে কয় যে 11 মার্চে গ্রামের বাড়ি যায়, ইট না, থানা গিয়ে বলে অস্ত্র দিয়ে দিতে হবে। 2 থেকে 250 ছাত্র নিয়ে নাকি ট্রেনিং করায় আনসার কমান্ডার দিয়া। পরে কইছে এটাই তার একমাত্র ট্রেনিং এবং এটাই তার কমপ্লিট ট্রেনিং আর কি, আনসারের ট্রেনিং দিয়া মিলিটারি যুদ্ধ করেছে। যাই হোক, এবং সেই ইটনা গিয়ে আমি ওসি সহ সমস্ত পুলিশকে বললাম অস্ত্র সব দিয়ে দিতে হবে, এবং ইটনার মাঠে তৎকালীন আনসার কমান্ডারদের নেতৃত্বে আমরা ট্রেনিং দিতে শুরু করলাম। এবং সেই সংখ্যাটা আমাদের খুব কম ছিল না, প্রায় 2 থেকে 250 ছাত্র বা যুবক আমরা ট্রেনিং দিলাম ইটনার মাঠে। আমি আমার জীবনের প্রথম যুদ্ধটা করেছিলাম, ওই যে ইটনাতে যে ট্রেনিংটা দিলাম সেই ট্রেনিংটা আমার সম্পূর্ণ ছিল ট্রেনিং একটা। তো মুক্তিযুদ্ধ ইটনা উপজেলা এই শিরোনামে মুক্তিযুদ্ধ জ্ঞান কোষের প্রথম খণ্ডে এই ট্রেনিং এর কথা নাই। যদিও এই ফজা পাগলা সম্পর্কে বলা হয়েছে সে মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক। তাহলে এডিটর সাহেব ইটনা ট্রেনিং করানোর দাবি পক্ষে কোনো প্রামাণ্য রেফারেন্স বইয়ে এভিডেন্স নাই। তাহলে এটিও সে লাড্ডা গোড্ডা দেন। এডিটর সাহেব 2-0 কি আর করবেন, যা দিবেন হাতে তাই যাবে সাথে। এরপরে সে বলতেছে 21, 22 এবং 23 জুন সে তামাবিল জাফলং এ মীর শওকতের আন্ডারে যুদ্ধ করেছে। সে ছিল ডাউকিতে, নিজেই কইছে। দেখেন এডিটর সাহেব এই অংশটা। মেজর মীর শওকত আলীর নেতৃত্বে প্রথম আমি জাফলং এবং তামাবিলে একটা যুদ্ধ করি। পাকিস্তানি হানাদার বাহিনী জাফলং তামাবিলে ছিল, আর আমি ছিলাম ভারতের শিলংয়ের কাছে ডাউকির পারে। 3 দিন এখানে যুদ্ধ করেছিলাম। সেটা ছিল 21, 22, 23 জুন। সেই যুদ্ধ আমার প্রথম যুদ্ধ। মুক্তিযুদ্ধের সামরিক অভিযান দ্বিতীয় খণ্ডে যে এই জায়গাটা যুদ্ধের কথা বলছেন, ওই যে তামাবিল জাফলং, ওই যুদ্ধের সব যুদ্ধের বর্ণনা আছে। এটা হচ্ছে রাধানগরের যুদ্ধ। অনেকগুলো যুদ্ধ হয়েছে রাধানগরে। এই অঞ্চলটা মীর শওকতের 5 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। ফজার দাবি অনুযায়ী সে মুজিব বাহিনীর সদস্য ছিল। দেখান এটা সে দেখান, সে মুজিব বাহিনীর সদস্য। মুজিব বাহিনীর সদস্যরা দেশে ঢোকার আগে দেশ স্বাধীন হয়ে যায়। দেশের একটা ক্ষুদ্র অংশ পার্বত্য চট্টগ্রাম দিয়ে ঢোকে শেষ দিকে। তো ফজা ডিসেম্বরের 2য় সপ্তাহে ফজার কোনোভাবে মীর শওকতের সেক্টরে যুদ্ধ করার সম্ভাবনা নাই। তাও তর্কের খাতিরে ধরি সে করছে। তাও তার বলা তথ্যই ভেরিফাই করি। আসেন মুক্তিযুদ্ধ সামরিক অভিযান দ্বিতীয় খণ্ড থেকে পড়ি। রাধানগর কমপ্লেক্সের গুরুত্ব সিলেট তামাবিল ডাউকি সড়কের অবিভাজ্য ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসনামল থেকেই যথেষ্ট গুরুত্ব বহন করে আসছে। ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামের সাথে স্থলপথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যাতায়াতের একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে এ সড়কপথ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর বার্মা ফ্রন্টে যুদ্ধ পরিচালনাতেও এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সামরিক দিক থেকে সিলেট তামাবিল সড়কটি নিজেদের আয়ত্তে রাখতে পারার অর্থ অনেকাংশেই ছিল সিলেটের প্রতিরক্ষা নিশ্চিত করা। এ কারণেই সিলেট তামাবিল সড়কটি যেকোনো বড় আক্রমণ থেকে রক্ষা করার জন্য পাকিস্তানিরা সিলেট শহর থেকে তামাবিল বিওপি পর্যন্ত সব গুরুত্বপূর্ণ জায়গায় সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা করে তুলেছিল। প্রতিরক্ষা অবস্থানগুলোর মধ্যে রাধানগর অবস্থানটি ছিল গুরুত্বপূর্ণ। কেননা মুক্তিবাহিনী কিংবা ভারতীয় বাহিনী যদি সিলেট তামাবিল সড়কের রক্ষণ ব্যবস্থা ফাঁকি দিয়ে সিলেট শহর পর্যন্ত পৌঁছে যায়, সে পরিস্থিতিতে রাধানগর থেকে অতি সহজে অল্প সময় সিলেট ডাউকি সড়ক পথে যে কোনো অবস্থানে আক্রমণ করা যায়। তো এই ডাউকি ঘাট অঞ্চলের অবস্থান দখল করে রাখার জন্য রাধানগর ছিল একটা গুরুত্বপূর্ণ জায়গা। সহজ ভাষায় রাধানগরের অবস্থানটা সিলেট তামাবিল ডাউকি শিলং মহাসড়কের এতই কাছে ছিল যেখান থেকে যে কোনো ধরনের বড় ধরনের বিপর্যয় ঘটানো সম্ভব ছিল। আর সেই লক্ষ্যে দীর্ঘ 8 মাস ধরে পাকিস্তানিরা রাধানগরের চারিদিকে এক বিস্তৃত এলাকা জুড়ে একটা শক্তিশালী সুসংহত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল। 21, 22 কোনো যুদ্ধ হয় নাই। 23 জুন পাকিস্তানিরা আক্রমণ করে রাধানগর দখলে নেয়। তো ওই তালে যুদ্ধ করেছে, তাহলে তো হারিছে। কিন্তু 21, 22 যুদ্ধ হয় নাই। 27 জুন মুক্তিবাহিনীরা আক্রমণ করে কিন্তু পরাজিত হয়ে পশ্চাৎপসরণ করে। 13 জুলাই জাফলং একটা যুদ্ধ হয়, এটাকে মুরিয়ার যুদ্ধ বলা হয় যে দেখেন। তাইলে ওই যুদ্ধের কোনো কথা আছে? ডাউকি ইন্ডিয়ার মধ্যে, ডাউকিতে একটা মুক্তিযুদ্ধ ক্যাম্প ছিল, সে আছে ডাউকিতে। ডাউকি থেকে সে যুদ্ধ করতেছে জাফলং আর তামাবিলে। এইটা সাহেব গুগল ম্যাপে ডাউকি তামাবিল আর জাফলং দেখেন তো। তামাবিল আর জাফলং 2 দিকে না, আর মাঝখানে ডাউকি, দেখেছেন? এইভাবে মিলিটারি অপারেশন করে, 2 দিকে মিলিটারি অপারেশন হবে, আর ওই ডাউকি থেকে ওই যুদ্ধ করছে। হ্যাঁ, ওই ডাউকি থেকে ওই 2টা জায়গার দূরত্ব প্রায় 10 কিলোমিটারের মতো। মানে এটা ছেলে খেলা। আচ্ছা ভাই, আর্মির লোকজন আছে না, আপনারা কেন চ্যালেঞ্জ করেন না এসব বালসাল? তাহলে এডিটর সাহেব জাফলং এ লাড্ডা গুড্ডা, তাই না? শূন্য। এইবার আসেন করিমগঞ্জ আর তরাইল থানা মুক্ত করা। এইটা সাহেব দেখান কি কইছে। আমরা করিমগঞ্জ থানা, তারাইল থানা আমরা দখল করলাম, তাদের সমস্ত অস্ত্র নিলাম, তারাইল থানা মুক্ত করলাম, করিমগঞ্জ থানা মুক্ত করলাম। ভিতরে এই যুদ্ধগুলো আমাদের করতে হয়েছে। করিমগঞ্জ থানাকে মুক্ত করে নাই। 14 ডিসেম্বর তারা রাজাকাটা ছাড়ে চলে যায়, তারপরে পুরো করিমগঞ্জ মুক্ত হয়ে যায়। এটাকে মুক্ত করে নাই। তাইলে এখানেও লাড্ডা গুড্ডা, করিমগঞ্জ থানা লাড্ডা গুড্ডা।